একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই প্রশ্নগুলো কারেক্ট আনসার কি হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন, যাতে করে আপনাদের প্র্যাকটিস, সেটা প্র্যাকটিস বলতে আমার প্র্যাকটিস নয় ভাই, আমাদের প্র্যাকটিস নয়, আমাদের সবার প্র্যাকটিস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সবার প্র্যাকটিস, আমার আপনার সবার, ঠিক আছে? আমরা সবাই মিলে প্র্যাকটিস করবো। এটা মনে রাখবেন যে শুধু স্যার প্র্যাকটিস করবেন এবং আমি প্র্যাকটিস করবো তেমন নয়, আমরা সবাই মিলে প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করতে গেলে আপনাদেরকে কী করতে হবে? কমেন্ট বক্সে আনসার করতে হবে এবং সর্বশেষে আপনারা নিজে নিজে অনুমান করতে পারবেন যে আপনার কার কতটা প্রশ্ন কারেক্ট হয়েছে। প্রথম থেকে সবগুলো প্রশ্ন খুব ভালো করে দেখে যান এবং প্রত্যেকটা প্রশ্নের আনসার কমেন্ট বক্সে জানিয়ে যান এবং পরবর্তীতে আপনারা ফাইনাল করুন যে আপনারা কার কতটা কারেক্ট হলো, কেমন? এবং আমরা দেখছি আপনাদের কার কতটা কারেক্ট হচ্ছে। এবার টাইম স্টার্ট নাও। টাইম স্টার্ট করছি, 1 মিনিটের মধ্যে কার কার আনসার আসে আমরা দেখছি। প্রশ্নটা পড়ি। ঠিকমতো লিখতে পারার ক্ষমতা অর্জনের জন্য প্রথমেই একটি শিশুকে রং পেন্সিল বা ক্রেয়ন দিয়ে আঁকিবুকি কাটিয়ে বৃত্ত ইত্যাদি প্রাথমিক আকারে আঁকিয়ে তার যে দক্ষতার সুচারু বিকাশ ঘটানো আবশ্যক তা হচ্ছে একদম ইজি। ছোটো বাচ্চারা যখন প্রথমে লেখাটা শিখে স্টার্টিংয়ে যখন তারা লেখাটা শেখার সময় তাদের হাতে আমরা রং পেন্সিল ধরিয়ে দিই বা কোনো একটা পেন্সিল আমরা ধরিয়ে দিই। এই পেন্সিলটা দিয়ে শিশুরা কী করে আঁকিবুকি করে বা অথবা বৃত্ত একটা আঁকে বা কিছু একটা আঁকিবুকি করে। তো প্রাথমিক আকারে সে যে আঁকিবুকি করে, এই আঁকিবুকি করার ফলে তার একটা দক্ষতার বিকাশ ঘটে। এই যে দক্ষতার বিকাশ ঘটে, এই দক্ষতাটা কী ধরনের দক্ষতা? প্রাক্ষবিক দক্ষতা, ঊর্ধ্বতনমূলক দক্ষতা, নাকি জ্ঞানাত্মক দক্ষতা, নাকি পেশি সঞ্চালন দক্ষতা? এখানে কারেক্ট আনসার কী হবে দেখুন, 1 মিনিটের মধ্যে কারেক্ট আনসার করুন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে আপনারা সবাই বুঝতে পারছেন। শিশুরা যখন কি করে, আমি বারবার একই ক্লাসে বলি, শিশুরা যখন কলম পেন্সিল ধরা শিখে এবং তারা যে প্রথম যে রাইটিংটা শিখে সেটা আঁকিবুকির মাধ্যমে তারা রাইটিং করা শিখে। আর এই আঁকিবুকি করাকে বলা হয় স্ক্রিবলিং। আর এই স্ক্রিবলিংয়ের মাধ্যমে সে যে কলম ধরাটা শিখছে, যার ফলে তার পেশি ফাইন মোটর স্কিল ডেভেলপড হয়, অর্থাৎ পেশি সঞ্চালন দক্ষতাটা বিকাশ হয়। কেমন? পরবর্তী প্রশ্ন দেখছি। বন্ধুত্বমূলক কোনো চিঠি লেখার সময় একজন শিক্ষার্থীকে যে বিষয়গুলি অবশ্যই মনে রাখতে হবে। আপনি আপনার বন্ধুকে একটা চিঠি লিখছেন, তো এই চিঠি লেখার সময় আপনার একটা জিনিস মনে রাখতে হবে। সেই জিনিসটা কি? বক্তব্যের সার্বজনীন বোধগম্যতা, সংক্ষেপিত শব্দ ব্যবহার, স্পষ্ট সংগঠন, ব্যক্তিগত হওয়া এবং পত্র রচনার কোনো রকম সাংগঠনিক দায়বদ্ধতা না থাকা, পত্র রচনার কয়েকটি সাংগঠনিক দিক, ব্যক্তিগত আন্তরিকতার প্রকাশ, সংক্ষেপিত শব্দের ব্যবহার, তারপর হচ্ছে নৈবর্তিক হওয়া এবং প্রশ্ন রচনার ত্রুটিহীন সংগঠন। টাইম স্টার্ট করছি এবার, কারেক্ট অ্যান্সার আপনারা দিন তো। একটা বন্ধুত্বমূলক চিঠি লেখার সময় একজন শিক্ষার্থীকে কোন জিনিসটা মনে রাখতে হবে? দ্যাট ইজ দ্য ফান্ডা। ফান্ডা হচ্ছে এই বন্ধুর কাছে চিঠি লিখবো, এবার আমি কী ধরনের মেনটেন করবো। দেখুন, বন্ধুর কাছে চিঠি লিখতে গেলে আমায় কী করতে হবে? সর্বপ্রথম দেখুন, বন্ধু মানে কি? একটা অন্তরের বন্ধু, আমরা বলি না অন্তরের বন্ধু। তো অন্তরের বন্ধু মানে কি? আন্তরিকতার প্রকাশ, এবং আর কোনো অপশনে কিন্তু আন্তরিকতার প্রকাশ নেই। সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার 3 আমাদের হয়ে যাবে কারেক্ট আনসার। কারণ বন্ধুর কাছে চিঠি লিখতে গেলে আমাদের আন্তরিকতার প্রকাশ এখানে ঘটাতে হবে চিঠির মধ্যে। একটি ভাষা শেখার সময় সেই ভাষার সম্পূর্ণ কিছু নিজস্ব উচ্চারণ বৈশিষ্ট্য থাকার জন্য শিক্ষার্থীরা সেই ভাষায় কথা বলার সময় আত্মবিশ্বাসের অভাব বোধ করে। বারবার একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে বারবার কিন্তু আসে। আগের ক্লাসেও এই ধরনের প্রশ্ন আমি ডিসকাস করেছিলাম। প্রশ্নটা সেম ছিল না, কিন্তু একটু টপিকটা সেম ছিল এবং কনসেপ্টটা সেম ছিল, কিন্তু প্রশ্নটা একটু অন্যভাবে ছিল। তো একটা ভাষা শেখার সময় এই প্রত্যেকটা ভাষায় একটা নিজস্ব উচ্চারণের বৈশিষ্ট্য আছে। তো ছাত্ররা কী করে? সেই উচ্চারণের বৈশিষ্ট্য তারা সঠিকভাবে উচ্চারণ করতে না পারায় তারা নিজের মধ্যে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলে, যে আমি ওই ভাষাটা মনে হয় আমার দ্বারা হবে না, কারণ তার ভাষার সম্পূর্ণ উচ্চারণটা আমি তো পারছি না। তো এই সমস্যা দূর করার একটা উপায় কি? ক্লাসে ক্রীড়ামূলক কার্যকলাপের আয়োজন করা, যেখানে পারস্পরিক কথোপকথনের প্রয়োজন হবে। বিশেষজ্ঞকে দিয়ে বাক চিকিৎসা সমাধান করানো, ভুল উচ্চারণ করলেই সংশোধন করে দেওয়া, ক্লাসে শিক্ষার্থীদের সরব পাঠ করতে বলা। 1 মিনিট হয়ে গেছে ভাই, কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন এবার। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে, আমরা একটা জিনিস জানি যে কখনো আমরা বাক চিকিৎসক
কখন আমরা কোনো বিশেষজ্ঞ টিশেষজ্ঞ আমাদের নাই ভাই। আমরা টিচার, আমাদেরকে সব করতে হবে। আর ক্লাসে তারা জুড়ে জুড়ে পাঠ করলে তারা কি সব শিখে যাবে? না। ভুল উচ্চারণ করলে সংশোধন করব না। অর্থাৎ তাদের কি করতে হবে? পারস্পরিক মেলামেশা। অর্থাৎ একজন স্টুডেন্ট আছে আমার রহিম, সে বাংলা ভাষায় কথা বলে, আর একজন আছে রাজন, সে কী করে? সে অ্যাসামিজ ভাষায় কথা বলে। এবার এই বেঙ্গলি ভাষায় যে কথা বলে, অ্যাসামিজ ভাষায় যে কথা বলে, দুজনকে যদি পারস্পরিক তারা দুইজনে যদি কথা বলতে যদি চালিয়ে দেই যে তোমরা দুইজন নিজের মধ্যে কথা বলো, তো এ হয়তো আসামিজ ভাষায় কথা বলবে, কথা বলতে বলতে এই আমার রহিম কিন্তু আসামিজ ভাষা হয়তো শিখে যাবে, কিছুটা হলে সে বুঝতে পারবে, বা কিছুটা তার আত্মবিশ্বাস অভাব বোধ হবে, অর্থাৎ একে অপরের সঙ্গে কথা বলবে। সুতরাং এক্ষেত্রে কারেক্ট আনসার হবে ক্লাসে ক্রীড়ামূলক কার্যকলাপের আয়োজন করা যেখানে পারস্পরিক কথোপকথনের প্রয়োজন হবে। অর্থাৎ এবং শিশুরা খেলা জিনিসটা যদিও খুব ভালো পায়, আর যার কারণে তাদের একটা খেলার ব্যবস্থা করে দেব, যাতে যে খেলার মধ্যে তারা সবচেয়ে বেশি কথা বলতে পারে এই ধরনের খেলার আমরা একটা আয়োজন করে দেব, যাতে করে খেলার মাধ্যমে তারা একে অপরের ভাষাটা খুব ভালো করে শিখতে পারে। নেক্সট কোয়েশ্চন দেখি। ক্লাসে একটা বিষয় পড়ানোর জন্য আজ আমি এই গানটিকে ব্যবহার করব ভেবেছি। ক্লাসে আপনি একটা বিষয় পড়াবেন, তার জন্য আপনি ভাবলেন যে আজকে আমি ক্লাসে যখন পড়াবো তো ক্লাসে পড়ানোর জন্য আমি একটা গান ব্যবহার করব। প্রথমে গানের কিছু অংশ বাদ রেখে গানটি পড়তে দেওয়া হবে। প্রথমে গানের কিছু অংশটা আমি মধ্যে মধ্যে গ্যাপ রেখে যাব। মধ্যে মধ্যে আমি কি রাখবো? গ্যাপ। এটা কিন্তু আপনার কিওয়ার্ড, মনে রাখবেন। আমি এই একটা গানের মধ্যেখানে একটা গ্যাপ রেখে রেখে আমি কি করব? গানটা পড়তে দেব, এবং শিক্ষার্থীদের দিয়ে দেখা হবে তারা গানটির এই শূন্যস্থানগুলিতে কী কী শব্দ বসবে তা আন্দাজ করতে পারে কিনা না। ঠিক আছে, একটা গান আমি বলবো, গানের মধ্যে শূন্যস্থানপূর্ণ কিছু কিছু জায়গা ফাঁক রেখে গ্যাপ রেখে আমি গানটা চালিয়ে দেবো। তারপর আমি তাদেরকে বলবো যে এই শূন্যস্থান পূর্ণগুলিতে কোন কোন শব্দ বসবে তোমরা কি অনুমান করতে পারবে? তারা আন্দাজ করতে পারে কি না এই জিনিসটা আমি লক্ষ্য করবো যে শূন্যস্থান পূর্ণ কী বসছে। এরপর তাদের পুরো গানটা শুনিয়ে দেখানো হবে তারা ঠিক ঠিক শব্দ আন্দাজ করতে পেরেছিল কিনা না। এটা তার কী ধরনের কার্য? সংশোধন, ব্যবধান, বদল না আদান প্রদান? এখানে মনে রাখবেন এটা কারেক্ট আনসার হবে ব্যবধান মানে গ্যাপ। এখানে আমি যেহেতু গ্যাপ রেখে গেলাম তাই গ্যাপটা পূর্ণ করতে হবে, দ্যাট ইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি বলি, তো এটা কারেক্ট আনসার হবে ব্যবধান। বয়সের কোন নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি শিশু অন্যান্যদের চেয়ে বেশি সহজে কোনো ভাষা শিখতে পারে? খুব তাড়াতাড়ি কারেক্ট আনসার কমেন্ট করুন। অর্থাৎ কোন বয়সে একটা শিশু অন্যান্যদের চেয়ে বেশি সহজে কোনো ভাষা শিখতে পারে? এক কথায় শেষ, কোন বয়সে শিশুরা সবচেয়ে বেশি ভাষা শিখতে পারে? একদম ডাইরেক্ট ক্লিয়ার প্রশ্ন যে কোন বয়সে একটা শিশু সবচেয়ে বেশি ভাষা শিখতে পারে, সহজে বেশি ভাষা শিখতে পারে? 8 বছর বয়সের আগে, 8 বছরের পরে, 10 বছরের আগে, না 13 বছরের পরে? তো বর্তমানে গবেষণা দেখা গিয়েছে যে 6 বছরের যে শিশুরা থাকে 0 to 6, এই 0 to 6 বছরের মধ্যে আমাদের ব্রেইনের 85% ডেভেলপড হয়। তো ব্রেইনের 85% ডেভেলপড হয় একটা শিশুর 0 থেকে 6 বছর বয়সে, এবং এই সময় সে কী করে? সবচেয়ে বেশি সংখ্যক ভাষা শিখতে পারে, এবং বিভিন্ন যে কগনিটিভ ডেভেলপমেন্ট, মানে বিভিন্ন ধরনের বিকাশ তার, সব ধরনের তার ব্রেইন, তার কগনিটিভ যে বিকাশটা তার এই 0 থেকে 6 বছর বয়সে সবচেয়ে বেশি হয় অন্যান্য সময়ের তুলনায়। তো এই ক্ষেত্রে যেহেতু 6 বছর আমাদের এখানে অপশনে নেই, সুতরাং আমাদের কারেক্ট আনসার কী হবে? 6 বছর মানে কি আমরা বলতে পারি 8 বছর বয়সের আগে। সুতরাং কারেক্ট আনসার হবে 8 বছর বয়সের আগে। কোনো মাধ্যম বা একটা মিডিয়াম শনাক্ত করুন। পরিমাণ বৃদ্ধি হলেও খরচ বৃদ্ধি হয় না। শিক্ষার্থীদের স্বার্থে সবসময় আরও বেশি নিগুড় তথ্যাবলী সংযোজনার স্বীকৃতি দেয়। এটা কারেক্ট আনসার হবে বৈদ্যুতিন। বৈদ্যুতিন এমন একটা মিডিয়াম, আর যে মিডিয়ামে যদি পরিমাণ বৃদ্ধি হয় তবুও খরচ বৃদ্ধি হয় না। শিক্ষার্থীদের স্বার্থে সবসময় আমরা সেটাকে ব্যবহার করতে থাকি, এটা ছাড়া আমাদের হচ্ছেই না। নেক্সট দেখি, বহুভাষিক শ্রেণী পরিস্থিতিতে, অর্থাৎ বহুভাষিক মানে কি? বহুভাষিক মানে কি? যে ক্লাসে অনেক রকম ভাষাভাষী শিক্ষার্থী আছে। অনেক রকম ভাষাভাষী মানে যে ক্লাসে অনেক ভাষায় কথা বলনেওয়ালা ছাত্রছাত্রী আছে। এই ধরনের শ্রেণীকক্ষে কোনো একটি বিশেষ ভাষা শিক্ষণের ব্যবস্থা হলে ফল কি হবে? যদি বিভিন্ন ক্লাসরুম, আমার বহুভাষিক ক্লাসরুম আছে, এবং এই ক্লাসরুমে আমি যদি চাই যে শুধু একটি ভাষা তাদেরকে আমি শেখাবো, তো এই ক্ষেত্রে ফল কি হতে পারে? মাঝে মাঝে সমভাষাভাষী শিক্ষার্থীদের দল তৈরি করে
আলাদা করে লক্ষ্য ভাষাটি শেখালে তাদের শিক্ষার্থীরা অনেক বেশি শিখতে পারবে। লক্ষ্য ভাষায় যোগাযোগ স্থাপনের বাস্তব দক্ষতাকে যথাসম্ভব বিবর্ধিত করার উদ্দেশ্যে অন্যান্য ভাষা ব্যবহারকে কার্যত নিরুৎসাহ করা হবে। তারপর শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগের সূত্র দুর্বল থাকায় শ্রেণীকক্ষের পরিস্থিতি নিরুৎসাহব্যঞ্জক হয়ে উঠবে। বিভিন্ন রকমের ঝোঁক, ব্যাকরণিক সংগঠন ইত্যাদির আলোচনার সুযোগ থাকার ফলে প্রশ্ন ভাষাটি বুঝতে ও ব্যবহার করতে সুবিধা হবে। এখানে আমরা প্রশ্নটা কেটে দিই, এটা মিস্টেক হয়ে গেছে। বিভিন্ন রকমের ঝোঁক, ব্যাকরণিক সংগঠন ইত্যাদি আলোচনার সুযোগ সুবিধা থাকার ফলে ভাষাটি বুঝতে ও ব্যবহার করতে সুবিধা হবে। একটি বহুভাষিক শ্রেণীকক্ষে যে ক্লাসে অনেক ভাষাভাষী ছাত্রছাত্রী আছে, অনেক ভাষায় কথা বলতে পারে, এইরকম একটা ক্লাসরুমে আপনি যদি কোনো একটা পার্টিকুলার ভাষা শেখাতে চান তাহলে তার ফলটা কী হবে, এটা হচ্ছে মুদ্রা কথা। তো এটা কারেক্ট আনসার আমাদের হবে অপশন নাম্বার 4। কারণ যেখানে আলাপ আলোচনার সুযোগ সুবিধা থাকবে, প্রত্যেকে এক একজনে বিভিন্ন ধরনের বিভিন্ন ছাত্রছাত্রী থাকবে, তারা নিজেদের মধ্যে যদি আলাপ আলোচনা করে তো নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে তারা একে অপরের ভাষাটা শিখতে পারবে, যার ফলে যে আমার টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে, যে কোনো একটা ভাষা সিলেক্ট করেছি হয়তো, তো এই ভাষায় হয়তো আমার কিছু ছাত্রছাত্রী আছে, তো তাদের সঙ্গে কথা বলতে বলতে বাকিরাও এই আমার টার্গেট ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে এবং বুঝতে পারবে এবং তারা ব্যবহার করতে সুবিধা হবে যদি তারা নিজেরা পারস্পরিক এই ভাষায় আলাপ আলোচনা করতে থাকে। নেক্সট কোয়েশ্চন দেখি। ভাষা অন্তরণ অর্থাৎ দ্বিতীয় ভাষা বা বিদেশি ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। ভাষা অন্তরণ যেটা, এই ভাষা অন্তরণ কি করছে, আমার দ্বিতীয় ভাষা বা বিদেশি ভাষাটা আয়ত্তীকরণের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এহেন পরিস্থিতিতে শিক্ষক কী করতে পারেন? শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং নিজেদের মধ্যে অধিক পরিমাণে আলাপ আলোচনার জন্য আরও বেশি করে দলবদ্ধ কার্যকলাপ করাতে পারেন। শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের অসুবিধাগুলি বুঝে নেওয়ার ক্ষেত্রে কিছুদিন পর পর তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবেন। পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবো না, কেটে দিই। ক্রমবিবর্ধিত কঠিন পাঠ্যপুস্তক, আর ভাই কঠিন কেন, কেটে দিন। দ্বিতীয় ভাষা শেখার একটা সুদৃঢ় শিক্ষণ ভিত্তি নির্মাণের জন্য তাকে তার প্রথম ভাষার সামান্য ভাষিক দক্ষতা বৃদ্ধি সহায়ক কাজকর্ম করতে দিয়ে, ঠিক আছে। তো দ্বিতীয় ভাষা বা বিদেশি ভাষা আয়ত্তীকরণের বাধার সৃষ্টি করে, তো এই ক্ষেত্রে আমরা তাকে কি করতে পারি, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে পারি এবং নিজেদের মধ্যে অধিক পরিমাণ আলাপ আলোচনার মাধ্যমে আরও বেশি দলবদ্ধ কার্যকলাপ করালে সে তার দ্বিতীয় ভাষা বা বিদেশি ভাষা হয়তো শিখে যেতে পারে। তো এই ক্ষেত্রে এটা কিন্তু প্রথম ভাষার ক্ষেত্রে বেশি দেখা যায়। আর এই ক্ষেত্রে আরেকটা কারেক্ট আনসার হতে পারে, এটা একটু কনফিউশন আছে, একটু দেখবেন। দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে একটা সুদৃঢ় শিক্ষণ ভিত্তি নির্মাণের জন্য তাকে তার প্রথম ভাষায় সামান্য ভাষিক দক্ষতা বৃদ্ধির সহায়ক কাজকর্ম করতে দিয়ে, অর্থাৎ যেহেতু সে দ্বিতীয় ভাষা শিখবে তাই তাকে প্রথম ভাষায় তাকে কাজকর্ম যদি দেই, আপাতত যে দেখলে কিন্তু এটা কারেক্ট অ্যান্সার মনে হবে, কিন্তু দেখুন এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার এটা হওয়ার সবচেয়ে বেশি চান্স আছে। কেননা দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে বলেছে, তাই প্রথম ভাষার মাধ্যমে যদি আমরা দ্বিতীয় ভাষাটা শিখি বা প্রথম ভাষার মাধ্যমে দ্বিতীয় ভাষা যদি শেখার চেষ্টা করি তাহলে সেই দ্বিতীয় ভাষাটা আমি খুব সহজে শিখতে পারবো। সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 4। কোনো ক্লাসে সব শিক্ষার্থী সমান ক্ষমতা সম্পন্ন না হলে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য শিক্ষকের কোন পদক্ষেপটি নেওয়া জরুরি? ইয়েস, ভেরি গুড পয়েন্ট। আমরা টাইম লাগিয়ে দিচ্ছি, কারেক্ট অ্যান্সারটা আপনারা একটু করুন তো কী হতে পারে। কোনো একটা ক্লাসে সব শিক্ষার্থী সমান ক্ষমতা সম্পন্ন হয় না, ঠিক আছে। সমান ক্ষমতা সম্পন্ন না হওয়ার ফলে কিছু কিছু ছাত্র কী করে, তারা পিছিয়ে থাকে। তো এই পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের জন্য কি করা জরুরি? সেই সব শিক্ষার্থীদের যাতে তাদের ঘরে করতে দেওয়া কাজগুলি সম্পূর্ণ করতে সুবিধা হয় তার জন্য তাদের অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সাক্ষাৎ করানো। অভিভাবকদের সঙ্গে মিলিত হয়ে সাক্ষাৎ করানো, ঘরে হোম টাস্ক দেওয়া, এইগুলা যদি করি তাহলে কি পিছিয়ে থাকা শিক্ষার্থীদের আমরা কি সফল দিতে পারবো? কোনো সময় না হয়। ছোট ছোট শ্রেণী পাঠ প্রকল্প তৈরি করা এবং যেখানে তারা একসঙ্গে মিলিত হয়ে আলাপ আলোচনা করবে, সামাজিক দক্ষতাগুলির বিকাশ ঘটবে এবং বৃহৎ দলগত কার্যাবলীতে অংশগ্রহণ করবে। আলাপ আলোচনা করবে পজিটিভ ওয়ার্ড, দলগত কাজ করবে পজিটিভ ওয়ার্ড। এখন পর্যন্ত অপশন নাম্বার 2টা কারেক্ট। তারপর দেখি, স্কুলের পর আলাদা ক্লাস নিয়ে উন্নতি ঘটানো, যাতে তারা অন্য শিক্ষার্থীর সময় স্কুলের পর আমরা অন্য ক্লাস নিই না।
তাদের সমস্যাগুলি বোঝার জন্য কিছুদিন পর পর ক্লাস টিচার আরে সেসব কোনো কথা নয়। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ আমরা কি করব, যারা পিছিয়ে পড়েছে তাদের ক্ষেত্রে ছোটো ছোটো পাঠ পরিকল্পনা তৈরি করে সবার সঙ্গে একসঙ্গে মিলিত হয়ে সবাই সঙ্গে আলাপ আলোচনা, যা বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সে যাতে জিনিসটা খুব ভালো করে শিখতে পারে, বুদ্ধি করতে পারে এবং বৃহৎ দলগত কাজে অংশগ্রহণ করতে পারে, যার মাধ্যমে সে শিখতে পারবে। এই ধরনের কাজ আমরা করতে পারি। পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্নাবলী নিম্নস্তরীয় এবং তথ্য নির্ভর হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে একজন শিক্ষক কী করবেন? পাঠ্যপুস্তক নির্ভর যে প্রশ্নাবলীগুলো থাকে এগুলা নিম্নস্তরীয় থাকে এবং তথ্য নির্ভর হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ পাঠ্যপুস্তকের যে প্রশ্নগুলো থাকে এই প্রশ্নগুলো নিম্নস্তরীয় এবং তথ্য নির্ভর হওয়ার সম্ভাবনা থাকে। তো একজন শিক্ষক হিসাবে আপনার করণীয় কী? পাঠ্যপুস্তকটি খুব কম ব্যবহার করতে পারেন। তদ অতিরিক্ত আরও সাহিত্যমূলক রচনা পাঠের নির্দেশ দিতে পারেন। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ভাবনামূলক এবং সমস্যা সমাধানমূলক কার্যাবলী, এটা কার্যাবলী হবে, কার্যাবলী করতে দিতে পারেন। পাঠ্যপুস্তকগত জ্ঞানের উপর ভিত্তি করে পাঠটিকে অলঙ্কৃত করে নিতে পারেন। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে? 1 মিনিট ফিনিশ হয়ে গেছে ভাই। কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো কি হতে পারে কারেক্ট আনসার। এবার দেখুন, পাঠ্যপুস্তক নির্ভর যে প্রশ্নগুলো নিম্নস্তরীয় এবং তথ্য নির্ভর, যার কারণে যে শিক্ষক কী করবেন, পাঠ্যপুস্তক কম ব্যবহার করবেন। পাঠ্যপুস্তক আমরা কম ব্যবহার করব না, তার অতিরিক্ত আরও বই পড়বো, এটাও আমাদের কারেক্ট আনসার নয়। অলঙ্কৃত করব, এটাও কারেক্ট আনসার নয়। আমাদের কারেক্ট আনসার হচ্ছে কি দেখুন, সৃজনশীল, ক্রিয়েটিভিটি, এটা পজিটিভ ওয়ার্ড। প্রবলেম সলভিং মেথড, প্রবলেম সলভিং টাস্ক, এটা হচ্ছে কি একটা পজিটিভ ওয়ার্ড। তো এই ধরনের পজিটিভ ওয়ার্ডগুলো দেখে দেখেও আমরা কি করতে পারি, আমরা কারেক্ট আনসারগুলো করতে পারি। সুতরাং শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনামূলক এবং সমস্যা সমাধানমূলক কার্যাবলী করতে দিতে আমরা পারি। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চন দেখি। একজন বিদেশি ভাষা শিক্ষার্থী লিখিত পাঠ উচ্চারণের সময় বানানগঠিত কারণে অসুবিধা বোধ করে, এই অসুবিধা দূর করার উপায় কী? একজন বিদেশি ভাষা শিক্ষার্থী, বিদেশি ভাষা বলতে দ্বিতীয় ভাষা শিক্ষার্থী, অর্থাৎ একটা শিক্ষার্থী যখন তার দ্বিতীয় ভাষা যখন পড়ে, তো দ্বিতীয় ভাষা পড়ার সময় যেগুলা স্ক্রিপ্টে আছে বা লিখিত আকারে যেগুলো আছে ওইগুলা পড়ার সময় সে উচ্চারণে তার বানানের কারণে সে পড়তে অনেক কিছু তার সমস্যা হয়, সে ভুল করে। তো এই অসুবিধাগুলি দূর করার উপায় কী? বানান দেখে দেখে জুড়ে জুড়ে উচ্চারণ করে পড়া, পড়ার সময় শব্দগুলির সঠিক উচ্চারণ শোনা এবং সেগুলি বারংবার সরব উচ্চারণের অনুশীলন করা, শিক্ষকের উচ্চারণ অনুকরণ করা, সমস্যাদায়ক শব্দগুলি নিজে বারবার পড়া। 161। বানান আমাদের তখনই ভুল হবে, কখন ভুল হবে? যখন আমরা সঠিক উচ্চারণটা শুনতে পারবো না। সঠিক উচ্চারণটা যখনই আমাদের শুনতে প্রবলেম হবে তখনই আমাদের বানানে সমস্যা দেখা দেবে। তাই পড়ার সময় শব্দগুলির সঠিক উচ্চারণ আমাদের শুনতে হবে এবং সেগুলি বারবার সরব উচ্চারণে অনুশীলনের মাধ্যমে আমাদের পড়তে হবে। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। বিশেষত ভাষা শিক্ষার ক্লাসে সবিশেষ সমর্থ শিক্ষার্থীদের একাত্মবোধ, সাফল্য এবং আত্মনির্ভরতাকে কিভাবে বিবর্তিত করা যায়? বিশেষত একটা ভাষা শিক্ষার ক্লাসে সবিশেষ সমর্থ শিক্ষার্থীদের একাত্মবোধ, সাফল্য এবং আত্মনির্ভরতাকে কিভাবে বিবর্তিত করা যাবে? তাদের অতি বিশিষ্ট প্রয়োজনগুলি মেটানোর উদ্দেশ্যে বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষকদেরকে নিয়োগ করতে হবে। অন্যান্য সহপাঠীদের থেকে বিচ্ছিন্ন করে শুধু তাদের একসঙ্গে থাকার ব্যবস্থা করতে হবে। ভিন্ন ধরনের পাঠ্যপুস্তক প্রদানের ব্যবস্থা করতে হবে। সমবায়িক শিক্ষাদানের ব্যবস্থা এবং সহকারিতা এবং পারস্পরিক আলাপ আলোচনায় তাদেরকে উৎসাহিত করতে হবে। তো 162 প্রশ্নের কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট বক্স। দেখুন, আমরা এখন এমন একটা হয়ে গেছি, প্রশ্নে কি বলেছে সেটা আমরা না দেখেও আমরা কারেক্ট আনসার করতে পারি অপশন দেখে। কারণ কি দেখুন, এই প্রশ্নের কারেক্ট আনসার আমি জানি আপনারা ম্যাক্সিমাম কারেক্ট আনসার অপশন নাম্বার 4 করেছেন, 100% কারেক্ট 4। কারণ কি দেখুন, পারস্পরিক আলাপ আলোচনা রয়েছে, সমবায়িক শিক্ষাদানের ব্যবস্থা, তারপর সহকারিতা অর্থাৎ একজনে আরেকজনে হেল্প করবে,
ঠিক আছে, কোল্যাব করবে। তো যেখানে কোল্যাব করবে, সাহায্য সহযোগিতা করবে, পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে শিখবে, এখানেই তো তার শিক্ষণটা ভালো হবে। এর চাইতে তার ভালো শিক্ষণ কোথায় হতে পারে? সুতরাং কারেক্ট আনসার 4 এখানে 100% কারেক্ট আনসার। আপনারা সবাই কারেক্ট দিচ্ছেন। দেখুন, ঐতিহ্যগত ভাষা ক্লাসের একটি বৈশিষ্ট্য কী? ঐতিহ্যগত ভাষা ক্লাসের বৈশিষ্ট্য কী? এবং তার সঙ্গে একটা কথা বলে রাখি যে আমাদের পেইড ক্লাস চলছে, ঠিক আছে। আমরা প্রতিদিন পেইড ক্লাস করি এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি। এবং মক টেস্ট আমাদের এখানে 50টা হবে, আমাদের প্রাইভেট মক টেস্ট। তাছাড়া প্রত্যেকটা টপিক একদম বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স আমরা এখানে কভার করছি। অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আরও কিছুটা ক্লাস বাকি আছে। তো আপনারা যারা জয়েন হতে চান খুব তাড়াতাড়ি আপনাদের এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি আপনাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। তাছাড়া শুধুমাত্র মক টেস্টও জয়েন হলে আপনারাও করতে পারবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যদি আপনারা পেইড ক্লাসে জয়েন হতে চান তাহলে আপনাদের 399 পেমেন্ট করতে হবে। আর শুধু যদি মক টেস্ট আপনারা দিতে চান তাহলে 150 পেমেন্ট করতে হবে। আমরা আপনাদের 50টা মক টেস্টের ব্যবস্থা করে দেবো। আপনারা পেন পেপার টেস্টের মাধ্যমে আপনারা মক টেস্ট দিতে পারবেন এবং সেগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেসড হবে এবং টপ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো, অর্থাৎ কোয়েশ্চেন পেপার যেগুলো সেট হয়, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেভাবে এসেছিল ঠিক সেইভাবে আমরা মক টেস্টগুলো কন্ডাক্ট করছি। অলরেডি আমাদের মক টেস্ট চলছে এবং আমাদের পেইড কোর্সও আমাদের প্রতিদিন ক্লাস চলছে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তাছাড়া গাইডবুক সবগুলো আপনারা এই কোর্সের মাধ্যমে পাবেন। সুতরাং আপনারা যদি এনরোল করতে চান তো খুব তাড়াতাড়ি এখনই আমাদের সঙ্গে এনরোল করতে পারেন, ঠিক আছে। তো দেখুন, আমরা দেখি এই প্রশ্ন, ঐতিহ্যগত ভাষা ক্লাসের একটা বৈশিষ্ট্য কী? শিক্ষকই বিশেষভাবে ভাষা শিক্ষণমূলক কার্যাবলী নিয়ন্ত্রণ করে এবং শিক্ষার্থীরা তাতে অংশগ্রহণ করবে। কৈত্য ও লেখ্য ভাষার বিভিন্ন রকম আদর্শ প্রকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা। ভাষা শিক্ষা গ্রহণের দায়িত্ব শিক্ষকের এবং শিক্ষার্থীরা যাতে ক্রমাগত তাদের শিক্ষার অগ্রগতি সম্পর্কে ওয়াকিবহাল থাকতে পারে তার ব্যবস্থা সুনিশ্চিত করবেন তিনি। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের বাইরে স্বাধীনভাবে শিখবে এবং নির্ধারিত সময় লিখিত পরীক্ষা দিতে বসবে। এখানে 163 কারেক্ট আনসার কী হবে? ঐতিহ্যগত ভাষা ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে অপশন নাম্বার 1, জেনে রাখুন। শিক্ষকই বিশেষভাবে ভাষা শিক্ষণমূলক কার্যাবলী নিয়ন্ত্রণ করবেন, অর্থাৎ ওই ভাষাটা কি করে শিখতে হবে, কিভাবে কী করতে হবে, সম্পূর্ণটা টিচারের কন্ট্রোলে থাকবে এবং শিক্ষার্থীরা তাতে অংশগ্রহণ করবে। শিক্ষার্থী যদি অংশগ্রহণ না করে তাহলে শিক্ষক কী করে তিনি ক্লাসটা কন্ডাক্ট করবেন, তাই না? সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 1। নিচের পাঠ পরীক্ষায় আপনি কিভাবে নম্বর দেবেন? একটা প্রশ্ন দেখুন, একটা প্রশ্ন হচ্ছে বাঘ কি বিলুপ্ত প্রাণী? একজন শিক্ষক প্রশ্ন করলেন যে বাঘ কি বিলুপ্ত প্রাণী? একজন শিক্ষার্থী সে উত্তর দিল না, বাঘ খুব কম দেখা যায়। আরেকজন উত্তর দিল বাঘ প্রাণীটা প্রায় বিলুপ্তির পথে। তো একজনে উত্তর দিল অপশন নাম্বার ক, একজন উত্তর দিল অপশন নাম্বার খ। দেখুন, একটু ভাবুন, প্রশ্ন ছিল বাঘ কি বিলুপ্ত প্রাণী, একজন উত্তর দিল, অর্থাৎ 1 নম্বরে উত্তর ছিল না, বাঘ না, কিন্তু বাঘ খুব কম দেখা যায়। আর 2 নম্বর উত্তর দিল বাঘ প্রাণীটি প্রায় বিলুপ্তির পথে। এবারে আপনি 1 নম্বরে বলেছে আপনি ক্ষয়ের জন্য দিবেন 1 নম্বর, কয়ের জন্য দিবেন 1 নম্বর, ঠিক আছে। দেখি 164 প্রশ্নটা কি বলেছে। আপনি এই ক্ষয়ের জন্য দেবেন 0 নম্বর, এখানে 0 থাকছে। আপনি ক্ষয়ের জন্য দিবে 0 নম্বর, কয়ের জন্য দিবে 1 নম্বর, আর কয়ের জন্য 1 নম্বর, ক্ষয়ের জন্য 1 নম্বর, ক্ষয়ের জন্য 1 নম্বর আর কয়ের জন্য 1 নম্বর, কয়ের জন্য দিবেন আপনি হাফ নম্বর আর ক্ষয়ের জন্য দিবেন 1 নম্বর। এবারে কোন আনসারটা আপনার সঠিক মনে হচ্ছে? কোন আনসারটা সঠিক? বাঘ কি বিলুপ্ত প্রাণী? না, না, বাঘ খুব কম দেখা যায়, ঠিক আছে, তার সঠিক উত্তর, ঠিক আছে। তো আরেকজন উত্তর দিল বাঘ প্রাণীটি প্রায় বিলুপ্তির পথে, এটাও কিন্তু উত্তর ঠিক আছে। তো যেহেতু দুটোই উত্তর আমার ঠিক আছে, তাহলে এই দুজনকেও বা এই দুটি প্রশ্নের উত্তরকেও আমাকে সমান নম্বর দিতে হবে। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। কয়ের জন্য 1 নম্বর এবং ক্ষয়ের জন্য 1 নম্বর দিতে হবে। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। কোনো পাঠ্য এটা প্রাসঙ্গিক কিনা না সেই সম্পর্কে ছাত্রছাত্রীর একটা সাধারণ ধারণা পাওয়ার জন্য যে পাঠ হবে তাকে আমরা কি বলবো? একটা পাঠ কোনো পাঠ্য সেটা প্রাসঙ্গিক কিনা না সে প্রসঙ্গে ছাত্রছাত্রীর একটা সাধারণ ধারণা পাওয়ার জন্য আমার কী ধরনের পাঠ করতে হবে?
একটা সাধারণ ধারণা পাবো, একটা সাধারণ ধারণা। এটা যে সাধারণ ধারণা পেতে গেলে আমাকে কী করতে হবে, স্কিমিং ইজ দ্য রাইট অ্যান্সার। স্কিমিং মানে স্কিপ করে করে পড়া, পুরো ডিটেলসে আমি গেলাম না, যে কোনো পার্ট করতে গেলে পুরো ডিটেলস আমি পড়বো না, মোটামুটি কিছুটা স্কিপ করে করে মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট হেডলাইনগুলো আমি দেখে নিলাম, মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম, সাধারণ ধারণা পেয়ে গেলাম, হয়ে গেল, দ্যাট ইজ কল স্কিমিং। শিক্ষার্থীরা গ্রিড সেন্টেন্স কী বলেছে দেখি, গ্রিড সেন্ট কোথায় গেল ভাই, আরে বেরুক যেন ভাই, কেউ ভাই, গ্রিড সেন্টেন্স মাস্টারি নামে একটি নাট্যাংশ রচনা করেছে। সেখানে 4টি চরিত্র আছে এবং 10টি লাইনে বর্ণিত আছে। প্রতিটি চরিত্র একটি করে নির্দিষ্ট শ্রেণীর বাক্যে কথা বলবে। এ ধরনের কার্য নিচের কোন অনুশীলনটিকে অপেক্ষাকৃত বেশি সাহায্য করে? টাইম স্টার্ট নাও। কারেক্ট আনসার কী হবে একটু ভাবুন। কি বলেছে, একটা নাটক রচনা করেছে, যে কোনো নাটক, এখানে বলেছে গ্রিড সেন্টেন্স মাস্টারি, তো সেখানে 4টা চরিত্র আছে এবং 10টা লাইন আছে। প্রত্যেকটা চরিত্রে একটি করে একটা নির্দিষ্ট শ্রেণীর বাক্যে কথা বলবে, একটা নির্দিষ্ট শ্রেণীতে বাক্য বলতে হবে প্রত্যেকটা চরিত্রে। তো এই ধরনের কার্যগুলা কিসের সাহায্য করে? পাঠ পরবর্তী অনুশীলন, লিখন পূর্ববর্তী কার্য, ব্যাকরণ প্রয়োগ না শব্দভাণ্ডার ব্যবহার। যেহেতু একটা নির্দিষ্ট শ্রেণীর বাক্য বলবে, তো নির্দিষ্ট শ্রেণীর বাক্য বলতে গেলে বাক্যের প্রকারগুলো তাকে জানতে হবে। তো বাক্যের প্রকারগুলো যখন জানবে তখন সেখানে ব্যাকরণের প্রয়োগ চলে আসবে। সুতরাং এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চন দেখি। তৃতীয় শ্রেণীর ক্লাস থ্রি শিক্ষার্থীদের মধ্যে সৃজনমূলক রচনার আগ্রহ জাগানোর জন্য নিচের কোন পদক্ষেপটি গ্রহণ করার সর্বাধিক উপযুক্ত হবে? তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সৃজনমূলক রচনার আগ্রহ জাগানোর জন্য নিচের কোন পদক্ষেপটি গ্রহণ করা সর্বাধিক উপযুক্ত হবে? একগুচ্ছ ছবি ব্যবহার করা এবং কিছু আলোচনা করা, শিশুরা যে যেমন শিখছে তাকে লিখতে দেওয়া, প্রদত্ত বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা, বোর্ডে সেই বিষয়টির একটি রেখাচিত্র অঙ্কন করা। এই ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সৃজনমূলক রচনার আগ্রহ জানানোর জন্য আমাদের কি করতে হবে, অর্থাৎ একটা শিশুকে আমি ক্রিয়েটিভিটি বানাতে গেলে এখানে কোন জিনিসটা আমাকে সাহায্য করবে? আমি কি করব, একগুচ্ছ ছবি ব্যবহার করব এবং কিছু আলোচনা করব যাতে তার ক্রিয়েটিভিটি বাড়বে। কেননা একগুচ্ছ ছবি যদি আমি তার সামনে দেই, তো এই ছবি দেখে তোমার কি মনে হচ্ছে? তো এবার এই ছবি দেখে কী মনে হচ্ছে, এটা দেখলে শিশু তার নিজের মতো করে কিছু একটা ভাববে, অর্থাৎ নিজে নিজে কিছু একটা ক্রিয়েটিভিটি করবে। ইয়ে স্যার, এই ছবি দেখে আমার এইটা মনে হচ্ছে, এই ছবি দেখে এইটা মনে হচ্ছে। তো ছবি দেখে সে তার নিজের মনের ভাব নিজে প্রকাশ করবে। সুতরাং এটা তার সেই ক্রিয়েটিভিটিতে আগ্রহ বা মোটিভেশন তৈরি করবে। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। আপনার ক্লাসে অনেক শিক্ষার্থী ইংরেজিতে কথা বলতে লজ্জা পায়। তাদের দ্বিধা বা লজ্জা কাটানোর জন্য আপনি কি করতে পারেন? আপনার ক্লাসে অনেক শিক্ষার্থী আছে যারা ইংরেজিতে কথা বলতে লজ্জা পায়। তাদের দ্বিধা বা লজ্জা এটা কাটানোর জন্য, বা এই তারা যে দ্বিধা বা লজ্জা পাচ্ছে, এই জিনিসটা নিরূপায় করতে গেলে আপনাকে কি করতে হবে? ক্লাসে অতি সরল বিষয়ের উপর তাৎক্ষণিক ইমপ্রুভমেন্ট দিতে পারেন। অন্যান্য শিক্ষার্থীদের বলা শেষ হওয়ার পর দ্বিধাগ্রস্ত সেই সব শিক্ষার্থীদের বলতে দিতে পারেন। সেই ভাষায় ব্যক্তিগত প্রশিক্ষণ দিতে পারেন। তাদের দিয়ে কোনো নাটিকা রচনা করিয়ে তাদের জোড়ায় বা ছোটো দলে দলে বিভক্ত করে অভিনয় করাতে পারেন। ও গ্রেট আনসার, আমরা আনসার পেয়ে গেছি। ভাবুন তাড়াতাড়ি কারেক্ট আনসার ভাই। তো এটা আমাদের কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার আমাদের হবে, কেউ ভাবুন তো, এটা কারেক্ট আনসার হবে যারা ইংরেজিতে যারা লজ্জা পায়। আরে ভাই টাইম কোথায় চলে গেল, 1 মিনিটের জায়গায় 2 মিনিট হয়ে গেল, বহুত বড়িয়া, অনেক সময় নিয়ে নিচ্ছেন। এবার কারেক্ট আনসার তাড়াতাড়ি বলুন। তো দেখুন, যারা লজ্জা পায় তাদের আমরা কী করবো, ছোটো ছোটো দলে বা জোড়ায় বিভক্ত করব। ঠিক আছে, ছোটো ছোটো দলে বা জোড়ায় বিভক্ত করে তাদের এটা অভিনয় করতে দেবো। তো অভিনয়ের মাধ্যমে যখন তারা শিখবে তখন তাদের লজ্জা বা দ্বিধাটা থাকবে না। তখন তারা একে অপরে যে প্রত্যেকেই বলতে হবে, তো জোড়ায় বিভক্ত করব, তাই তারা নিজের ইচ্ছাতেই তারা বলতে পারবে এবং জিনিসটা শিখতে পারবে এবং তাদের লজ্জা বা দ্বিধাটা কেটে যাবে।
শ্রবণ দক্ষতা, নেক্সট কোয়েশ্চন কি বলেছে দেখি। শ্রবণ দক্ষতা বিবর্ধনের উদ্দেশ্যে শিক্ষক একটি কার্যক্রম তৈরি করেছেন। এতে শিক্ষার্থীরা রেলওয়ে স্টেশনের একটা ঘোষণা শুনছে, একটা ঘোষণা তারা শুনছে। একটা শ্রবণ বিবর্ধনের একটা উদ্দেশ্য চলছে, এর জন্য শিক্ষক একটা কার্যক্রম তৈরি করেছেন, যেখানে কি হচ্ছে রেলওয়ে স্টেশনের একটা ঘোষণা চলছে। সেই ঘোষণায় ট্রেনের আগমন ও প্রস্থানের সময় উচ্চারিত হচ্ছে। ঠিক আছে, আর রেলওয়ে স্টেশনে আপনারা নিশ্চয়ই শুনতে পেরেছেন যে ট্রেন আসছে, ট্রেন যাচ্ছে, এই ধরনের একটা অ্যানাউন্সমেন্ট করে। তো এই অ্যানাউন্সমেন্টটা ছাত্ররা শুনছে। শিক্ষার্থীরা সেই ঘোষণা শুনে একটি সারণীতে লিপিবদ্ধ করেছে। সারণী মানে একটা কপিতে নোট ডাউন করেছে। এখানে শিক্ষার্থীরা কি করছে, শ্রুতি রেকর্ডের উপর ভিত্তি করে একটি সম্পূর্ণ সময় সারণী প্রস্তুত। শিক্ষার্থীরা কোনো ঘোষণার স্বরূপ পাঠ করছে, সারণীবদ্ধ তথ্যগুলিকে ব্যাখ্যা করছে, একটি তথ্যচিত্র দেখার কাজ করছে। কারেক্ট আনসার কী হতে পারে? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 1। কেন দেখুন, শ্রুতি রেকর্ডের উপর ভিত্তি করে একটি সম্পূর্ণ সময় সারণী প্রস্তুত, বা সময় সারণী মানে টাইম, অর্থাৎ একটা ট্রেন আসছে, ট্রেন যাচ্ছে, কোন সময় আসছে, কোন জিনিসটা কোন সময় একটা ট্রেন আসছে, কোন সময় যাচ্ছে, এই জিনিসগুলো সে কী করে শ্রবণ করে করে সে কী করছে, একটা সময় সারণী বা ডায়েরিতে সে নোট ডাউন করছে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে শ্রুতি রেকর্ডের উপর ভিত্তি করে একটা সম্পূর্ণ সময় সারণী প্রস্তুত করছে। শিক্ষার্থী কোনো ঘোষণা স্বরূপ পাঠ করছে। শিক্ষার্থী কি স্বরূপ ঘটনা স্বরূপ পাঠ করছে? আরে এখানে সে শুনছে, সে বলছে না, এখানে প্রশ্নতে বলা হয়নি যে শিশুটা স্বরূপ পাঠ করছে, সে বলেছে যে সে কী করছে, নোট ডাউন করছে। তো নোট ডাউন করছে মানে এটা করছে, এটা নয়। সারণীবদ্ধ তথ্যগুলিকে ব্যাখ্যা করা নয়, তথ্যচিত্র এখানে কোনো কাজ নয়। এটা কারেক্ট আনসার, অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। বয়ঃসন্ধি পরে কোনো বিদেশি ভাষা শিখলে সেই ভাষায়, বয়ঃসন্ধি পরে একটা নির্দিষ্ট বয়ঃসন্ধি, সেই বয়ঃসন্ধিকাল বা এই বয়ঃসন্ধি কালের পরে যদি আমরা কোনো ভাষা শিখি, তাহলে সেই ভাষায় স্বাভাবিক পথেই ভাষা আয়ত্ত করতে অসুবিধা হয়। ভাষা আয়ত্ত করতে পাণ্ডিত্য অর্জন করা যায়, বেশি পাণ্ডিত্য অর্জন করা হয় না। এটা অপশনগুলো একটু 170 নম্বর অপশনে একটু এলোমেলো আছে, একটু দেখে নিই। প্রথম অপশনে দেওয়া আছে কি ছিল, স্বাভাবিক পথেই ভাষা আয়ত্ত হয়, স্বাভাবিক পথেই ভাষা আয়ত্ত হয়। অপশন নম্বর 2 দিয়েছে ভাষা আয়ত্ত করতে অসুবিধা হয়। ঠিক আছে, আর 3 নম্বর অপশনে দিয়েছিল পাণ্ডিত্য অর্জন করা যায় না, পাণ্ডিত্য অর্জন করা যায় না। আর 4 নম্বর অপশনে দিয়েছে বেশি পাণ্ডিত্য অর্জিত হয়। এই 170 নম্বর অপশনগুলো একটু দেখে নেবেন। বয়ঃসন্ধির পরে কোনো বিদেশি ভাষা যদি শিখি, তাহলে সেই ভাষা আয়ত্তীকরণ বা অ্যাকুইজিশনে কিন্তু সমস্যা হয়। এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 2। ই লার্নিং হচ্ছে, ই লার্নিং কি, আমরা অনেকে ই লার্নিং, ইমেল, আমরা অনেকে নাম শুনছি। তো এই যে ই লার্নিংটা মানে কি? দূরাগত শিক্ষা, তথ্য চিত্রাদি, প্রযুক্তি সংমিশ্রিত শিক্ষণ, না প্রত্যক্ষত হার্ডওয়্যার? এখানে ই লার্নিং মানে কি? কারেক্ট আনসার কী হবে? ই লার্নিং মানে কি? এটা হবে প্রযুক্তি সংমিশ্রিত শিক্ষণ, মানে এখানে টেকনোলজি মিক্সড আছে, শিক্ষণের সঙ্গে বা লার্নিংয়ের সঙ্গে টেকনোলজি মিক্সড আছে, সুতরাং টেকনোলজির মাধ্যমে শেখা হচ্ছে, সুতরাং প্রযুক্তি সংমিশ্রিত শিক্ষণ। একটি দ্বিভাষিক ক্লাসে অর্থাৎ বাইলিঙ্গুয়াল ক্লাসে শিক্ষার্থীদের লক্ষ্য ভাষার পুঁথিগত এবং কথ্য রূপের পার্থক্য বোঝাতে হলে তাদের প্ররোচিত করতে হবে। একটা দ্বিভাষিক ক্লাসে শিক্ষার্থীদের লক্ষ্য ভাষার ক্ষেত্রে পুঁথিগত এবং কথ্য রূপের যদি পার্থক্য বোঝাতে যাই, একটা দ্বিভাষিক ক্লাস রুমে মানে যে ভাষায় দুটি ভাষায় কথা বলা হয়, তো এই দুটি ভাষায় কথা বলে টার্গেট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পুঁথিগত ভাষা একটা রয়েছে এবং কথ্য ভাষা একটা রয়েছে। অর্থাৎ আমরা যদি বলি তাহলে লিখিত ভাষা এবং কথ্য ভাষা, এই দুটো ভাষার পার্থক্য বোঝাতে গেলে আমাদের কি করতে হবে, লক্ষ্য ভাষায় লিখিত আরও বেশি বই পড়তে হবে, আরও বেশি ইংরেজি লিখতে হবে, আরও বেশি প্রাসঙ্গিক দ্বিভাষিক চলচ্চিত্র দেখতে হবে, লক্ষ্য ভাষায় কথাবার্তা বলতে হবে। কী হবে কারেক্ট আনসার?
এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে লক্ষ্য ভাষায় লিখিত আরও বেশি বই পড়তে হবে। এখানে কিন্তু কোন ভাষা, ইংরেজি ভাষাটা এখানে পার্টিকুলার দেওয়া হয়নি। আর দ্বিভাষিক চলচ্চিত্র দেখলে সে কোনটা পুঁথিগত কোনটা কৈত্য সেটা যে বুঝতে পারছে না। আর লক্ষ্য ভাষায় কথাবার্তা বললে আমরা সেই টার্গেট ল্যাঙ্গুয়েজ যদি কথাবার্তা বলি তাহলে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে না। ডিফারেন্সটা বুঝতে গেলে লক্ষ্য ভাষায় লিখিত আরও বেশি বই পড়তে হবে, তখন সেই জিনিসটা টার্গেট ল্যাঙ্গুয়েজে বইগুলো খুব ভালো করে পড়লে সে টার্গেট ল্যাঙ্গুয়েজের পুঁথিগত এবং কথ্য অর্থাৎ যে ভাষায় সে লিখবে, যে বইয়ে যে ভাষায় লেখা আছে এই ভাষা কি এই গল্পটা যদি সে খুব ভালো করে বুঝে, যে ভাষায় লেখা আছে এটা সে বুঝতে পারে পুঁথিগত, এবং সে যখন এক্সপ্লেন করবে যেভাবে এটা তার কথ্য ভাষা হয়ে যাবে, ওই জিনিসটা সে খুব ভালো করে বুঝতে পারবে। ভাষা আয়ত্তীকরণে সহপাঠীদের মধ্যে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সাহায্য করার জন্য বিন্যস্ত শিক্ষণ প্রণালীকে কী বলা হয়? ওয়াও, ভাষা আয়ত্তীকরণে সহপাঠীদের মধ্যে যারা পিছিয়ে রয়েছে ছাত্রছাত্রী, সেই পিছিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যারা রয়েছে তাদেরকে সাহায্য করার জন্য আমরা যে পদ্ধতিটা ব্যবহার করতে পারি, যা প্রণালীটা ব্যবহার করতে পারি, শিক্ষণ প্রণালী, এই প্রণালীকে আমরা কি বলবো? সংক্ষেপীকরণ, পুনর্গঠনাত্মক, সংশোধনাত্মক নাকি পুনর্অবলোকন? সামারাইজেশন, রিফর্মুলেশন, রিমেডিটেশন নাকি রিভিশন? কারেক্ট আনসার কী হবে? দেখুন, পিছিয়ে পড়া ছাত্রদের 20 সেকেন্ডে কারেক্ট আনসার। পিছিয়ে পড়া ছাত্র যারা পিছিয়ে পড়েছে তাদেরকে কি করি আমরা? রিমিডিয়াল টিচিং করি। তাহলে রিমিডিয়েশন অর্থাৎ কি সংশোধনমূলক। আর কোথায় যাব ভাই? আর যাবার জায়গা নাই ভাই। ভাষা শিক্ষার কোনো একটা ক্লাসে, ভাষা শিক্ষার কোনো ক্লাসে সক্ষমতার বিভিন্ন মানসম্পন্ন শিক্ষার্থী থাকলে কেমন পাঠ্যক্রমের প্রয়োজন হবে? ভাষা শেখার একটা ক্লাসে সক্ষমতার বিভিন্ন মানসম্পন্ন যদি শিক্ষার্থী থাকে, বিভিন্ন মানসম্পন্ন শিক্ষার্থী আছে, তাহলে কেমন পাঠ্যক্রমের প্রয়োজন হবে? যেখানে কিছু কিছু পিরিয়ডে সমজাতীয় শিক্ষার্থীদের নিয়ে গড়া দলকে পাঠদান করা হবে। আচ্ছা, শিক্ষার্থীরা যেখানে তাদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে পারস্পরিক আলাপ আলোচনা করার সুযোগ পাবে। ইয়েস, আলাপ আলোচনা, পারস্পরিক ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা, গণিত, খেলাধুলা, এইসব আমরা সব ছেড়ে দিলাম। ভাষামুখী যেখানে পারস্পরিক আলাপ আলোচনা রয়েছে, তার চেয়ে ভালো আনসার আমরা কোথাও দেখতে পারি না। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার 2। ভ্রান্ত ধারণাটি শনাক্ত করুন। ছাত্রছাত্রীদের মধ্যে নির্বাচিত বাংলা পাঠ্যপুস্তকটিতে থাকা উচিত। এখানে ভ্রান্ত মানে ভুল কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। শিক্ষাদান প্রক্রিয়াগুলির প্রস্তাবিত ক্রম, তথ্যসমূহের সঙ্গতিপূর্ণ উপস্থাপনা, শিক্ষণ অভিজ্ঞতার সুসংবদ্ধ এককসমূহ, শিক্ষকদের জন্য বিস্তারিত পাঠ পরিকল্পনা। বাংলা পাঠ্যপুস্তক পড়াতে গেলে শিক্ষকদের জন্য বিস্তারিত পাঠ পরিকল্পনার প্রয়োজন হয় না। শিক্ষাদান প্রক্রিয়াগুলির প্রস্তাবিত ক্রম লাগে, যে কোন শিক্ষকে পাঠদান পড়াবেন। তথ্যসমূহের সঙ্গতিপূর্ণ উপস্থাপনা লাগবে, কী ধরনের উপস্থাপন করবে সেটা প্রয়োজন হবে। তারপর শিক্ষণ অভিজ্ঞতার একটা ইউনিট লাগবে, কিন্তু বিস্তারিত লেসন প্ল্যান আমাদের লাগছে না। আমরা ক্লাস 5-এর আমরা যদি প্রাথমিক শিক্ষারে বাংলা পাঠ্যপুস্তক পড়াই তাহলে বিস্তারিত লেসন প্ল্যান এখন আমাদের কাজে লাগছে না। একদম শর্ট মোটামুটি একটা লেসন প্ল্যান আমাদের হলেই কিন্তু হলো, বা কখনো লেসন প্ল্যান ছাড়াও কিন্তু হয়ে যায় বর্তমান সময়ে। বর্তমানে মাইক্রো লেসন প্ল্যান হয়ে গেছে, তো ছোটো লেসন প্ল্যান আমরা করতে পারি। সে বিস্তারিত লেসন প্ল্যান আমাদের কাজে লাগছে না। সুতরাং এটা হচ্ছে কি ভ্রান্ত ধারণা। ভাষা শেখার সময় শিক্ষার্থীদের হামেশাই মানে সব সময় কিছু নির্দিষ্ট ধরনের ব্যাকরণগত ভুল ভ্রান্তি হয়। শিক্ষক যা করবেন সেটি হলো, ভাষা শেখার সময় শিক্ষার্থীদের ব্যাকরণগত কিছুটা ভুল হয়। এই ক্ষেত্রে শিক্ষক কী করবেন? যে কোনো শিক্ষার্থী যে কোনো ভুল করলে শিক্ষক সঙ্গে সঙ্গে তা শুধরে দেবেন। এতে দুর্বল শিক্ষার্থীরা অন্যদের ভুল থেকেও শিখতে পারবে। মোটেই না ভাই, আমরা কি করি না, আমরা সঙ্গে সঙ্গে শুধরে দেই না। আমরা সম্পূর্ণ পাঠটা তাকে পড়তে দেই, তারপর তাকে শুধরে দিই, অর্থাৎ ভুলটা সংশোধন করে দিই পরবর্তী সময়। সঙ্গে সঙ্গে আমরা কিন্তু তাকে কি করি না, ভুলটা শুধরে দিই না। সুতরাং অপশন 1টা হচ্ছে না। যতক্ষণ না শিক্ষার্থীর পড়া বা বলা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিক্ষক অপেক্ষা করবেন। তারপর শেষে সবচেয়ে সাধারণ ভ্রান্তিগুলিকে সংশোধন করা উদ্যোগ নেবেন। 100% কারেক্ট অপশন নাম্বার 2। যেহেতু সেই ধরনের ভুল হওয়া স্বাভাবিক,
তাই শিক্ষক সেই ভুলগুলি চলতে দেবেন। একদম ভুল করবে ঠিক আছে, কিন্তু আমরা যদি ভুলগুলো যদি চলতে দেই তাহলে ছাত্রটা কিন্তু সারা জীবন সেই ভুলের মধ্যে থাকলো, সে কিন্তু কোনো কিছু শিখতে পারলো না। সুতরাং অপশন নাম্বার 3 হচ্ছে না। শিক্ষক দুর্বল ছাত্রছাত্রীদের শনাক্ত করবেন এবং তাদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা হয় না। রিমিডিয়াল ক্লাসের ব্যবস্থা হয়, সংশোধনমূলক ক্লাসের ব্যবস্থা হয়, কিন্তু এক্সট্রা ক্লাসের ব্যবস্থা হয় না। সুতরাং এটা হচ্ছে ক্যান্সেল। তো আলটিমেটলি আমরা দেখলাম অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। অনাগ্রহী অধ্যয়ন বিমুখ শিক্ষার্থী ভরা ক্লাসে কোনো বিদেশি বা মাতৃভাষা শেখাতে গিয়ে একজন শিক্ষককে প্রায় সমস্যায় পড়তে হয়। এই সমস্যার সুরাহা কী হতে পারে? অনাগ্রহী অধ্যয়ন বিমুখ বা শিক্ষার্থী ভরা ক্লাসে কোনো বিদেশি বা মাতৃভাষা শেখাতে গিয়ে একজন শিক্ষককে প্রায় সমস্যার সমাধান করতে হয়, সমস্যায় পড়তে হয়। এক্ষেত্রে সমস্যা কীভাবে শিক্ষার্থী সমস্যার সমাধান করতে পারেন? অর্থাৎ যে ভাষাটা মাতৃভাষা নয়, ধরে নিন আমি একটা ভাষা শেখাতে চলেছি ইংরেজি ভাষা একটা ছাত্রকে, ওই ছাত্রটা ইংরেজি ভাষা শিখতে অনাগ্রহী, সে আগ্রহী নয়, অধ্যয়ন বিমুখ, সে পড়তেই চাইছে না, তার স্টাডির প্রতি কোনো মনোযোগ নাই। এই ধরনের শিক্ষার্থী যদি ক্লাসে থাকে তখন আপনি তাকে ওই ভাষাটা শেখাতে গেলে আপনার খুব কষ্ট হবে। তো এই ক্ষেত্রে আপনি কোন প্রকারে তাকে সেই সমস্যার সমাধানটা করতে পারবেন? কোনো শিক্ষা উপদেষ্টাকে, মুঠেই না ভাই, কোনো শিক্ষা উপদেষ্টা মানে কি একাডেমিক কাউন্সিলর মানে কি, মানে কোনো স্পেশালিস্ট। আমরা কখনো কোনো স্পেশালিস্ট আমরা কিছু কাজ করি না, কোনো স্পেশালিস্ট আমাদের কোনো কাজ করে না, আমরা যখন নিজে করি। অনাগ্রহী শিক্ষার্থীদের শনাক্ত করুন, তাদের বিশেষ ক্লাসের ব্যবস্থা করুন। বিশেষ ক্লাস, এক্সট্রা ক্লাস এই ধরনের কোনো কিছু হয় না, রিমিডিয়াল ক্লাস হয়, এটা ক্যান্সেল। যত খুশি সময় নিয়ে প্রদত্ত কাজ উৎসাহিত করুন। আর যত বেশি সময় নাও, তাকে যদি বলি তুমি ওই জিনিসটা শিখো, তোমার যত সময় লাগে তুমি করো, আরে ভাই সে 1 বছর লেগে যাবে, সে পারবে না, তুমি কাজটা করো, যত সময় তোমার দরকার তুমি নাও। তাহলে সে 1 বছর সময় নিয়ে নেবে, সে এক সাধারণ কাজ করতে পারবে না। তার জন্য এই ধরনের যত বেশি সময় দিতে পারবো না। 3টে অপশন ক্যান্সেল। আলটিমেটলি অপশন 4 আমার কারেক্ট অ্যান্সার হতেই হবে। কি বলেছে দেখি, মোটিভেট করার পদ্ধতি এবং নীতি ব্যবহার করতে হবে, সেটা নীতি হবে, ঠিক আছে। অনুপ্রাণিত করার পদ্ধতি, মোটিভেট করার পদ্ধতি এবং নীতি ব্যবহার করে ক্লাসে শিক্ষা গ্রহণের কাজটিকে অধিকতর উত্তেজক করে তাকে মোটিভেট করতে হবে। যে কোনো প্রকারে তাকে মোটিভেটের মাধ্যমে আমরা তাকে পড়াবো। ভাষা শিক্ষার্থীরা করতে করতেই শিখে। ভাষা শিক্ষার্থীরা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, অর্থাৎ যে কোনো কাজ তারা করতে করতে শিখে। নিচের কোন কাজটির দ্বারা এই মতটি সমর্থিত হচ্ছে? এখানে কারেক্ট আনসার কোনটি হবে? 178। উদ্দিষ্ট ভাষাটিকে আরও ভালো করে বোঝার জন্য মাতৃভাষার ব্যবহারকে প্রোৎসাহিত করতে, মূর্ত থেকে বিমূর্ত পাঠের দিকে অগ্রসর হতে হবে। শিক্ষক লিখন এবং গঠনের একটি আদর্শ রূপ পেশ করবেন এবং শিক্ষার্থীরা তা অনুকরণ করবে। অনুশীলনের প্রভূত সুযোগ থাকার দরকার, কারণ অনুশীলনের মাধ্যমে অভ্যাস গঠন হয়। দেখুন, অনুশীলন করব প্র্যাকটিস মানে কি, করতে করতে শিখবো, আর যত বেশি করব তত অভ্যাস গঠন হবে, অর্থাৎ করতে করতে জিনিসটা শিখবো। সুতরাং অপশন নাম্বার ডি, অনুশীলনের সুযোগ থাকার দরকার। প্র্যাকটিস মানে কাজ, কিছু একটা করব, সেই করার সুযোগ থাকা দরকার। তো যখনই একটা কাজ কিছু করার সুযোগ থাকবে তখন আমি করব, আর যখনই আমি করব তখনই আমি করতে করতে শিখব। অর্থ উপলব্ধির মাধ্যমে যখন শিক্ষার্থী তার ভাষাগত যোগাযোগ দক্ষতা উন্নতি ঘটানোর চেষ্টা করে তখন তার অর্থ উপলব্ধির জন্য যখন একজন শিক্ষার্থী ভাষাগত যোগ্যতা দক্ষতা উন্নতি ঘটানোর চেষ্টা করে তখন তার অর্থ কী দাঁড়ায়? শিক্ষক শিক্ষিকার সাথে যোগাযোগের মাধ্যমে পাঠ্যক্রম সম্পর্কিত দ্বিধার অবসান ঘটায়। শব্দের উপযুক্ত অর্থ ব্যবহার শেখার জন্য ঘন ঘন অভিধান ব্যবহার করবে। জ্ঞান আহরণের জন্য আরও তথ্য সংগ্রহ করবে এবং বিস্তৃতভাবে বুঝতে চেষ্টা করে এবং তথ্যকে পুনর্গঠন করে। ব্যাকরণের গঠনশৈলী ব্যবহার করে। কোয়েশ্চন নম্বর 179। এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 3। জ্ঞান আহরণের জন্য কি করে? জ্ঞান আহরণের জন্য সে কী করবে? আরও বেশি তথ্য সংগ্রহ করবে এবং বিস্তৃতভাবে বুঝতে চেষ্টা করবে এবং তথ্যকে পুনর্গঠন করবে, কারণ সে তার ভাষাগত দক্ষতা সে বৃদ্ধি করার চেষ্টা করছে। তো আমি যদি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারি, তার অর্থ কী সেটা যদি খুব ভালো করে বুঝতে পারি, তখন আমি ওই জিনিসটা আরেকজনকে খুব ভালো করে বলতে পারবো, বুঝাতে পারবো। তো এই কথাই বলেছে। এখানে দেখুন কোন ক্রমটি ভাষিক দক্ষতা অর্জনের সঠিক পদ্ধতি। আমরা সঠিক পদ্ধতি এখানে বলুন খুব তাড়াতাড়ি। এটা কিন্তু আপনারা 100% সবার আনসার কিন্তু কারেক্ট চাই। এই প্রশ্নের কারেক্ট আনসার, টাইম স্টার্ট নাও।
এটা কিন্তু আপনাদের সবার আনসার কারেক্ট হওয়া উচিত। আমরা জানি কি জানি সিকোয়েন্সটা কি, সিকোয়েন্স হচ্ছে LSRW, এটা মনে রাখবেন। সিকোয়েন্স কি, সিকোয়েন্স হচ্ছে LSRW মানে কি, শ্রবণ কথন পঠন লিখন, লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং। তো শ্রবণ কথন পঠন লিখন, অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে ভাই, তো দেখুন এই ছিল আজকের সম্পূর্ণ ক্লাসের আনসার কি। তো পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই অন্য একটা প্র্যাকটিস সেট নিয়ে আমরা উপস্থিত হব। এবং যদি আপনারা আমাদের অনেক পেইড বাংলা ভাষার আমাদের পেইড কোর্স রয়েছে, যদি আপনারা পেইড কোর্সে জয়েন হতে চান, তো এখানে আপনারা আপনারা অনেকগুলো ক্লাস প্রাইভেটলি ক্লাস পাবেন, প্রত্যেকটা ক্লাসের PDF পাবেন, মক টেস্ট পাবেন, যদি কোনো প্রশ্ন ডাউট থাকে এটাও আপনারা ক্লিয়ার করতে পারবেন। আর বিভিন্ন ধরনের গাইড বুক এখানে আমরা প্রোভাইড করে থাকি। সুতরাং আপনারা যদি জয়েন হতে চান তো এক্ষুনি আপনারা এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই আবার কথা বলছি, সাথে থাকুন। আগামীকাল রাত 9টায় আবার আপনাদের সঙ্গে লাইভে আমরা কথা বলছি, সুতরাং আপনারা জয়েন হবেন। ধন্যবাদ, জয় হিন্দ।